গুম জিনিসটা এত শান্তির কিছু না। যেটা সালাউদ্দিন সাহেবের জীবনে যেটা আসছে ওইটা গুম না, ওইটা পিকনিকে গেছিল। এই যে অ্যাডহক কমিটি বলেন, জায়গায় জায়গায় নিজের লোক বসানো, এগুলো হচ্ছে নিজের কবর খোঁড়ার জন্য যথেষ্ট। সো বিএনপি নিজের কবর খুঁড়তেছে। মন্ত্রীর কাজ হেলিকপ্টারে গিয়া নকল ধরা না, আর জায়গায় জায়গায় একটা ডায়লগ দেয়া না যে নকল আর হবে না, ভালো করে পড়াশোনা করো। যেখানে শিক্ষা ব্যবস্থাই নাই সেখানে শিক্ষার্থীরা তো নকল করবেই। এটা জেনজি, এটা মিলন সাহেবকে মাথায় ঢুকায় নিতে হবে, এবং পরের জেনারেশনটা হচ্ছে আলফা। এদের এই জেনজির থেকে এক লেভেল এক্সট্রিম কিন্তু জেন আলফা। ছাত্র দল অনেক নেতা কর্মী আছে দাঁড়িয়ে রাখে পাঞ্জাবি পরে, ওকে সহজে বলে দেয় তুই শিবিরের সাথে চলাফেরা আছে তোর, তুই তো জঙ্গি বা তুই তো শিবির করিস। গণভোট সহ সংসদে প্রায় 20টা অধ্যাদেশ বাতিল হয়েছে। বাতিল বলতে সংসদে প্রস্তাবনাই হয়নি, তো সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে। এই বিষয় সম্পর্কে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? মুনাফিক কি আর কি এই ব্যাপারগুলো আমার কাছে খুবই অবাক লাগে। যখন গুম অধ্যাদেশটা বাতিল হচ্ছিল তখন ইলিয়াস আলীর স্ত্রী ওখানে সংসদ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। তার কতটুকু কি অবদান ছিল। আর একজন গুমের কথা বলে, আমি আমি জানি না যে এই ধরনের শান্তিপূর্ণ গুম কিভাবে সম্ভব। ভারতে বসে স্কাইপে মিটিং করা, নুডলসের বাটিয়াতে মিটিং করা হয়, জোট যখন ছিল আর কি, তখন মানে অনলাইনে মিটিং করা যায়। তাদের নেটওয়ার্ক ইউজ করে তাদের বাসায় থেকে নিরাপত্তার সাথে থেকে গুম হওয়া যায়, এটা আমার জানা নাই আর কি। যেটা স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এটা এখনো পর্যন্ত খোলাসা না যে উনি যে গুম হয়েছিলেন কিনা। উনি যদি অ্যাকচুয়াল গুমের ফিলটা বুঝতো, অ্যাকচুয়াল গুম না শুধুমাত্র যারা জেল খাটছে সামান্য। আমার বাবাকে তো আমি দেখছি একটা জেলে ইলেকশনের সময় একটা ছোট একটা এই ধরনের একটা রুমে তাদের 41 জনকে রাখা, কর্নার একটা ওয়াশরুমটাও এই হাইটের। সো ওইখান থেকে ওই ওয়াশরুমের পানি আসতেছে তাদের দিকে। এই যে সিচুয়েশন, 41 জন এই একটা রুমে থাকা, একটা মাত্র ফ্যান ঘুরতেছে মাথার উপরে, জেল জীবনে অতিষ্ঠ হওয়ার মতো। তো সেখানে মানে গুম গুম জিনিসটা এত শান্তির কিছু না। যেটা সালাউদ্দিন সাহেবের জীবনে যেটা আসছে ওইটা গুম না, ওইটা পিকনিকে গেছিল। সো ব্যাপারটা উনি ওই গুমের কষ্টটা বুঝবে না। যেই কমিশনগুলো ছিল, যারা ভুক্তভোগী তারা ছাড়া এই পেইনটা আসলে কেউ বুঝবে না। এখানে কেউ, আমার মনে হয় না যে এরা ভুক্তভোগী আছে। এই সংসদে 300 মানুষই, আমি বলতে চাই কোনো না কোনো দিক দিয়ে তাদের কন্ট্রিবিউশন এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আছে, কিন্তু তারা মুনাফিকি করে তারা মাজলুম থেকে জালিম হয়ে উঠছে। এই জন্য তারা এই ব্যাপারগুলো নিজেদের স্বার্থে হোক বা অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নে হোক, তারা এই ব্যাপারগুলো ভুলে গেছে। এবং সংসদ আগের থেকে মানে জমজমাট হয়ে গেছে। এখন সবার হাতে ফোন আছে, সবাই দেখে, সবাই মানুষের চোখের নজর অবজার্ভ করে, সবাই সবার হাতের নজর অবজার্ভ করে, হাত কোন দিকে কি হইতেছে, চোখ কি বলতেছে, মুখ কি বলতেছে, কান কি মানে শুনতেছে আর কি। সো এই জায়গাগুলা এখন মানুষ দেখে বুঝে যে কোনটা নিজের মুখ থেকে আসতেছে আর কোনটা অন্যের মুখ থেকে আসতেছে। এই ব্যাপারগুলো আসলে মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এগুলা, আমি এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই যে এটা কোনো বাংলাদেশপন্থী মানুষের এই ধরনের কাজ করবে না আর কি, যে যেই সংস্কার প্রস্তাবনাগুলা সেগুলা নিয়ে তাদের যে ডিরেক্ট ভেটো দেওয়ার যে ব্যাপারগুলো আর কি। তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, বাংলাদেশের নতুন যে ক্রিকেট বোর্ড, সেটা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? না, ক্রিকেট বোর্ড নিয়ে আসলে এখন কি বলবো আমি জানি না। আপনার এই ভিডিওটা কবে যাবে, কালকে তো দেখলেনই আর কি যে ক্রিকেট বোর্ডের সুফল পাওয়া শুরু করছে। যদিও এটা বাংলাদেশের জন্য নতুন কিছু না, বাংলাদেশ বারবার হেরে যায়, কিন্তু এখন এই হারটা মানে বাংলাদেশের মানুষ আরো এনজয় করবে, কারণ এখানে তারা এক্সপেক্ট করছে যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবে, এবং ধ্বংস করার জন্যই ওই এজেন্ডাকে সামনে রেখেই এই মানুষগুলাকে বসানো হয়েছে আর কি। বাবার দোয়া ক্রিকেট বোর্ড যেটা বলা হয় আর কি, যে ন্যূনতম আমার মনে হয় না যে এটা টোটালটাই শুধুমাত্র ক্রিকেট না, যত জায়গায় মানুষকে বসানো হয়েছে একটা মানুষও তার ক্যাপাবল পজিশনে আছে বলে আমার মনে হয় না। তো এই জায়গা থেকে আসলে কিছুই বলার নেই। মানুষ একটা সময় মানুষ তো নিজে থেকে রিয়েলাইজ করতেছে, আরো রিয়েলাইজ করবে আর কি। এগুলো আমার মনে হয় যে এক একটা নিজের কবর খোঁড়া। এই যে অ্যাডহক কমিটি বলেন, জায়গায় জায়গায় নিজের লোক বসানো, এগুলো হচ্ছে নিজের কবর খোঁড়ার জন্য যথেষ্ট। সো বিএনপি নিজের কবর খুঁড়তেছে এই জায়গাগুলোতে। মানে অ্যাকচুয়াল যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতো তাহলে ওই নিজের লোক বসানো নিয়ে চিন্তা করতো না। যদি ক্রিয়াঙ্গন নিয়ে ভাবতো তাহলে ওই যে দালাল বাটপার এগুলা নিয়ে ফাংশন করতো না। অ্যাকচুয়াল যারা স্পোর্টস নিয়ে ভাবে তাদেরকে নিয়ে ফাংশন করতো। তো এই ব্যাপারগুলো আসলে
এগুলা মানে মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে আর কি। বর্তমান শিক্ষামন্ত্রীর যে পদক্ষেপগুলা নিয়েছে তোমার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, সেগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য থাকবে কিনা? দেখেন, আমি যখন মন্ত্রিসভা গঠন হয় আমি একাধিকবার পোস্ট দিছি যে হ্যাঁ, মিলন সাহেব, এসএম হক মিলন স্যার উনি শিক্ষামন্ত্রী হোক, কারণ ওনার তখনকার পদক্ষেপগুলা, কিন্তু উনি তখন প্রতিমন্ত্রী ছিল, তার উপরে মন্ত্রীও ছিল। সো এখন উনি মন্ত্রীর কাজ হেলিকপ্টারে গিয়া নকল ধরা না, আর জায়গায় জায়গায় একটা ডায়লগ দেয়া না যে নকল আর হবে না, ভালো করে পড়াশোনা করো। নকল হবে না, নকল হয় কেন, এই জায়গাটা কি মিলন সাহেব একবারও ভেবে দেখছে? শিক্ষা ব্যবস্থা শিক্ষকগুলাকে দলীয়করণ করে রেখে, শিক্ষকগুলাকে টাকা দিয়ে এখানে মানে চাকরি দিয়ে, মানে এই জায়গাগুলোতে যেখানে শিক্ষা ব্যবস্থাই নাই সেখানে শিক্ষার্থীরা তো নকল করবেই। নকলটাই তো তাদের কাছে এখন একটা আর্ট, তারা দেখে দেখে তারা তারা কাউকে লুকায় লিখতে পারতেছে, ওইটাই তো ব্যাপার। গ্রাম এলাকায় যান না, প্রত্যেকটা টিচার ক্লাসে এসে ঘুমাইতেছে, শিক্ষার্থীদের মতো খেলাধুলা করতেছে, প্রেম করতেছে, গল্প করতেছে। আপনি শিক্ষা ব্যবস্থার নামে খোঁজ নাই, আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার দলের ভিসি যে আপনার নির্বাচনের সময় স্লোগান দিছে লাগারে লাগা ধার লাগা, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ভিসি বানাইছেন, যার ন্যূনতম কনসার্ন নাই শিক্ষা ব্যবস্থা নিয়ে। আপনি শুধু নকল দিয়ে আপনি কি করবেন? শিক্ষা যেখানে আপনার শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্যন্ত নকল হয়, আপনি কোন জায়গায় নকল ঠেকাবেন? আপনি এখন বাংলাদেশের যত শিক্ষা মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আছে, যত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আছে, যত কলেজ লেভেলের শিক্ষকরা আছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা আছে, ওদেরকে পরীক্ষা নেন, ওরাই নকল করবে। বিগত যেই সময়গুলা এরাই এই টিচার গুলাই নকল করে করে ওই পর্যায়ে পৌঁছেছে। কতগুলা শিক্ষক আছে যারা শুধুমাত্র শিক্ষা নিয়ে ভাবে? আমার মনে হয় না, আপনি যদি আনুপাতিক হারে ধরি 1% বা 2% পাবেন প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে যারা একটু অ্যাকচুয়াল নিজের টাকাটাকে হালাল করতে চায়। আপনি আছেন শুধুমাত্র নকল নিয়ে পড়ে আছেন। ওটা আপনার প্রতিমন্ত্রী পড়তে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি একটা সেক্টর দেখতেছি, কিন্তু আপনার টোটাল শিক্ষা ব্যবস্থা আপনার উপর দাঁড়ায় আছে, আপনি চেঞ্জ করে দিতে পারেন টোটালটা। জিয়াউর রহমানের সিস্টেম যেটা ছিল যে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে একজনকে যদি উনি মনে করতেন যে হ্যাঁ উনি উপযুক্ত, দল না উনি নিজে অফার করতেন যে আপনি থাকেন। এখনকার কি হয়েছে, ভিসিরা নিজে গিয়ে মন্ত্রণালয়ে দৌড়ায়, স্যার আমাকে একটু ভিসি বানান। ব্যাপারটা এমনই আর কি। এই যে জায়গায় জায়গায় দলীয়করণ করে আপনি শুধুমাত্র নকল ঠেকাইতে চাইতেছেন। ছাত্র রাজনীতি, যেখানে প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার পদক্ষেপ হওয়া উচিত যে এখানে কোনো দলীয় ছাত্র রাজনীতি চলবে না। ছাত্র রাজনীতি হোক, ছাত্র রাজনীতির একটা টার্ম আছে। আমরা এখন বাংলাদেশের কালচারে ছাত্র রাজনীতি বলতে বুঝায় ছাত্র শিবির, ছাত্র দল, বাম রাম, এগুলা। ছাত্র রাজনীতি শিক্ষার্থীর সংশ্লিষ্ট বা অধিকার আদায় সংশ্লিষ্ট যে কোনো কাজ, এটা ছাত্র রাজনীতি বা তারা করুক, ছাত্র সংশ্লিষ্ট তারা এই অ্যাক্টিভিটি গুলো চলমান রাখুক। কিন্তু এই যে রাজনীতি করতেছে, আপনার দলের রাজনীতিও তো করতেছে সারা দিন, এই নেতার পিছনে ওই নেতার পিছনে তো মানে স্লোগান দিয়ে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় এই মিছিল মিটিং করে। এই ছেলেটা পড়ার টাইম পায় না, ও নকল করবে না তো কি করবে? আপনি একদিক দিয়ে তার পড়ার পরিবেশ করতেছেন না, আরেক দিক দিয়ে আপনি তার নকল ঠেকাইতেছেন। তো আপনার জন্যই তো এগুলো উপযুক্ত যে হ্যাঁ এত কড়া। ওই যে কয়দিন আগে যেটা আপনার মানববন্ধন হলো যে এসএসসি, আপনি চিন্তা করতে পারেন, যে শিক্ষার্থীরা মানববন্ধন করতেছে যে আমাদের পরীক্ষায় কড়াকড়ি, মানে কোন দেশে আছেন? তো যেমন শিক্ষামন্ত্রী তেমন তার শিক্ষার্থীরা, যে আমার পরীক্ষায় কড়াকড়ি হওয়া যাবে না। তো এই টোটাল ব্যাপারটাই হচ্ছে এমন যে আপনি একদিক দিয়ে দরজা বন্ধ করে জানালা খোলা রাখছেন, বা আপনি এমন হইতে পারে যে আপনি দরজাটা খোলা রেখে জানালাটা বন্ধ করার চেষ্টা করতেছেন। ওইটা জানালা নকল, একটা 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 স্তর মাত্র। কিন্তু এই জায়গা থেকে আপনি যে ছাত্র রাজনীতির যে টার্মটা ইউজ করে রাখছেন, প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীরা, আপনি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি নাই, টিচার রিভলিউশনের ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি নাই। শিক্ষকরা কেন রাজনীতি করবে? একজন শিক্ষক তার নিয়োগ প্রসেস থেকে শুরু করে তার সমস্ত ব্যাপারগুলাতে, এবং তার 1 ঘন্টা 40 মিনিট যেটা তার ক্লাস টাইম, ফুল টাইম সে ক্লাস নিবে। তার দরকার নাই সে বেগম জিয়া কি করছে, তারেক রহমান কি করছে, শফিকুর রহমান কি করছে, এগুলা বলার তার দরকার নাই। এগুলা সে ইতিহাস দেখে শিখবে। আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়
গেছি, এই 24 পর্যন্ত আমাদেরকে কেউ বুঝায় নাই বেগম জিয়ার বাংলাদেশে কি কি অবদান ছিল, জিয়াউর রহমানের কি কি অবদান ছিল, জিয়াউর রহমান কিভাবে মারা গেছে, জিয়াউর রহমান মানে তারপর মাওলানা ভাসানীকে আমাদের চিন্তা দেওয়া হয় নাই। আমরা পড়াশোনা করে এটা জানতে পারছি। So, আপনি সেই পরিবেশটা তৈরি করে দেন। আপনার শিক্ষকের এইটা বলা লাগবে না, এবং আপনি প্রশ্নপত্র আগে হয়তো যে শেখ মুজিবুর রহমান কে ছিল, এখন হয়তো জিয়াউর রহমান কে ছিল, অবশ্যই রাখবেন, রিলেভেন্ট কোশ্চেন রাখবেন, কিন্তু টোটালটা এমন ভাবে করবেন যে আপনি মানে আদার্স যারা আছে, যাদের অবদানটা আপনি স্বীকার করা দরকার, এথিক্যাল জায়গা থেকে আপনি স্বীকার করতেছেন না। সো টোটালটা আমি বলবো যে ওনার জায়গায় জায়গায় একটা বক্তব্য, এটা শিক্ষার্থীরা এবং এটা জেনজি, এটা মিলন সাহেবকে মাথায় ঢুকায় নিতে হবে, এবং পরের জেনারেশনটা হচ্ছে আলফা। এদের এই জেনজির থেকে এক লেভেল এক্সট্রিম কিন্তু জেন আলফা, যেটা আসতেছে সামনে ওইটা ব্যাকডেটেড কখনোই হবে না, ওইটা আরো আপডেট ভার্সন। সো আপনি যদি মনে করে থাকেন ওই সময় নকলটা সিরিয়াস ইস্যু ছিল, এই সময় নকলটা সিরিয়াস ইস্যু না, এই সময় আরো সিরিয়াস ইস্যুগুলো আছে। সো জেনজি, আমি কালকে একটা ভিডিওতে দেখলাম যে আহ মানে শিক্ষামন্ত্রী উনি উঠে বক্তব্য দিতে উঠতেছে, মানে সামনের সারি থেকে জেনজির একজন এসে বলতেছে যে, মানে ওনাকে ব্যঙ্গ করেই বলতেছে যে নকল আর হবে না, পড়তে বসো সবাই। এই যে ব্যাপারগুলা, জেনজিকে আপনি এখনো চিনেন নাই, আপনাকে মেন্টালি ট্রমায় ফেলবে। সো আপনি অ্যাকচুয়াল শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন। ওই টার্মগুলো আসলে চলে গেছে, ওগুলা কাজ করবে। আপনি দায়িত্ব দিয়ে দেন, প্রত্যেক উপজেলার শিক্ষা অফিসার আছে, আপনার প্রতিমন্ত্রী পর্যন্ত দায়িত্ব দিয়ে দেন। আপনি শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষার যে বেসমেন্ট আছে, এই বেসমেন্টটায় আমি মানে বারবার বলি, আমার এলাকাটার কথা যদি আমি বলি, আমার খুলনা এলাকাটার কথা, যেখানে বাবা মায়ের চিন্তাই হচ্ছে 10ম শ্রেণী পর্যন্ত পড়াবে, তারপরে গার্মেন্টসে পাঠিয়ে দিবে, তারপরে ভাটায় পাঠিয়ে দিবে, তারপরে জঙ্গলে পাঠিয়ে দিবে কাঠ কাটার জন্য। কারণ তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে না যে আমার এখান থেকে আমার সন্তানটা দীর্ঘমেয়াদী চিন্তা কি করবে। একটা ছেলে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করার পরে সে একটা চাকরি করতেছে, বা সে একটা টিচার হইতেছে, তার বেতন 15 থেকে 20,000 টাকা। আমি যে শিক্ষা ব্যবস্থার কথা আপনি বলতেছেন, এই যে একজন শিক্ষকের বেতন, আমার আম্মু একজন শিক্ষক, আমার আম্মুর বেতন হচ্ছে 14,500 টাকা। যেই মহিলা গার্মেন্টসে চাকরি করতেছে তার বেতন 40 থেকে 45,000 টাকা, তার বয়সের বা তার কম হইতে পারে। আমি এমন না যে তাদের শ্রমটাকেও আমি হাইলে, মানে তাদের জায়গাতেও অনেক কষ্ট আছে, ওইটা শ্রম জায়গাতে কষ্ট আছে, শিক্ষার কথা বলতেছি। একজন হাই স্কুলের টিচার, তার বেতন আপনি দিচ্ছেন 14,500 টাকা, তার স্কেলে কত লাখ লাখ শিক্ষক আছে, তারা চিন্তা করবে যে হ্যাঁ আমি তাইলে এখানে অর্ধেক পড়াবো, বাকি অর্ধেক আমার কোচিং এ পড়াবো, আমার এক্সট্রা ইনকাম। এমন উপকূল রিমোট এরিয়ার শত শত লাখ লাখ পরিবার আছে যারা চিন্তা করে, পুরা জীবনের সামারি করে, আমার সন্তান 40 বছর চাকরি করে এত কোটি টাকা ইনকাম করবে, তাহলে আমার সন্তান এই 40 বছর চাকরি না করে ওই 20 বছর যদি ইট ভাটায় কাজ করে, 20 বছর যদি জঙ্গলে কাজ করে, 20 বছর যদি গার্মেন্টসে কাজ করে, ও তার থেকে বেশি টাকা পেতেছে। দূর পড়াশোনা পাঠায় দাও, সৌদিতে পাঠায় দাও বা ইয়াতে পাঠায় দাও। এই যে শিক্ষা ব্যবস্থার যে দৈন্য দশা, এটার জন্য আপনার অবশ্যই দায় আছে। আপনি একটা সময় প্রতিমন্ত্রী ছিলেন, আপনার বেসমেন্টটাও ছিল না, এখন এসে আপনার ভালো একটা সময় আসছে। রিমোট এরিয়াগুলোতে শিক্ষা ব্যবস্থা 10 বছর আগে যেই বিদ্যালয় দেখছি, এখনো সেই অবস্থা, ইটগুলা খসে খসে পড়তেছে, সেগুলোর নামে কোনো খোঁজ নাই, সেগুলো আপনার সংস্কারের কোনো ব্যাপার নাই। কারণ এই এলাকাগুলোতে রাজনীতি করতে সুবিধা হয়, এই এলাকাগুলোতে ভুল ধরানোর মানুষ নাই, যাদের ভিতরে মানে শিক্ষার আলোটা আমি ঠিক মতো পৌঁছাতে পারতেছি না, তারা ভুল কিভাবে করবে। সো আই থিঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এহসান মিলন সাহেবের, উনি যেন ওই কাজটাই করে, এই শুধুমাত্র নকল না। তো আপনার রাজনৈতিক ক্যারিয়ারে একটা প্রশ্ন বারবার উঠে, শিবিরের সাথে আপনার কোনো সংশ্লিষ্ট আছে কিনা? শিবিরের সাথে দেখেন, একটা বক্তব্য যখন আমরা দেই, বক্তব্যটার কিছু অংশ কাট করা হয়। শিবির জুলাই বিপ্লবের সময় আমাদের সাথে যেই পরিমাণ সংশ্লিষ্ট ছিল তাদের, এবং তারা আমাদেরকে নিয়ে যেই পরিমাণ ভাবছে, অন্য কোনো রাজনৈতিক সংগঠন আমার মনে হয় না যে ভাবছে। তাদের বাসায় থাকছি, তাদের সিকিউরিটিতে থাকছি, আমরা মুভমেন্ট করছি। প্রত্যেক যে জুলাই রিভলিউশনের লিড দিছে, ছাত্র দলও এটাকে স্বীকার করতে হবে, যদি স্বীকার না করে তাহলে সে মুনাফিকি করতেছে। তাদের স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয়েছে। রাজশাহীর মতো জায়গায় প্রত্যেক অলিগলিতে আমি আমার জায়গা থেকে বলি, সো আমি যার যতটুকু
এবং এটাও সত্য কথা, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীবনে যত নোংরামি নষ্টামি হয়েছে তার 30% যদি ছাত্র দল করে থাকে, 70% শিবির করছে। তারা তাদের বিশাল একটা বাহিনী নিয়ে আমার উপর মানে ঝাঁপায় পড়ার মতো একটা অবস্থান তৈরি করছে একটা সময়কে, বিশাল। কিন্তু যতটুকু কন্ট্রিবিউশন তাদের আমার লাইফে আছে, এটা আমার জন্য বিশাল। আমি সেই সেই 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত, 10 সেপ্টেম্বর পর্যন্ত আমি তাদের যেই সেফ হাউস সেখানে আমি ছিলাম, শেল্টারে ছিলাম। সো ওই জায়গাগুলো আমাকে স্মরণ করতেই হবে আর কি। তো আর একটা কমন একটা ব্যাপার হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট, আমার মাদ্রাসা, আমার বাসা, আমার এরিয়া, এই ব্যাপারগুলো মানে খুব সহজে কেন যুগে যুগে মানুষ মানে শিবির হিসেবে যে মানে মানুষের একটা হয় না যে ক্ষমতাসীন যারা থাকে এদের শিবির পরিচয়ের জন্য যথেষ্ট যে মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, তারপরে আপনার নামাজ কালাম ঠিক মতো পড়ে, তারপরে ইসলামিক একটা মূল্যবোধে বিশ্বাসী। এই ব্যাপারগুলো আসলে না শিবিরকে দোষ দিব না বাংলাদেশের ওই জায়গাগুলোকে দোষ দিব, কারণ দোষ দিব না, আবার দিতেও হয়। কারণ আমি নামাজ পড়বো, এটা আমার ধর্মীয় শিক্ষা। আমি কি পাঞ্জাবি পরবো, আমার কি ড্রেস আপে থাকবো, আমার বেশভূষা কেমন হবে, এই ব্যাপারগুলো তো আমার ফ্যামিলি থেকে পাওয়া, আমার সোসাইটি থেকে পাওয়া। এই জায়গাটাকে খুব সহজে ট্যাগিং করে দেওয়া হয় যে এইটা ওরাই করে, শুধু এটা শিবিরই করে। এখন শিবির করতেছে, শিবির তো খারাপ কিছু করতেছে না, সে নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, দাড়ি রাখতেছে, পাঞ্জাবি পড়তেছে, খারাপ কিছু করতেছে না। আপনারা কেন করেন না, তাই না? আপনারা কেন করেন না? এখন ব্যাপারটা হইতেছে যে আমার শিবির হোক ইসলামিক একটা ইসলামিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে চাইতেছে, তারা আপনার ডেমোক্রেটিক, ঠিক আছে, ডেমোক্রেসির সাথে আপনার ধর্মীয় মূল্যবোধের যে জায়গাটা আছে এটাকে আপনি একবারে ছেটে ফেলে দিবেন? আপনার দল দাড়ি রাখলে আপনি সেই দল কেন করতে হবে আপনাকে? যেই দল দাড়ি রাখলে, পাঞ্জাবি পড়লে আপনাকে সহজে শিবির ট্যাগ দিবে, জামাত ট্যাগ দিবে। বিএনপির বুকে হাত দিয়ে বলতে পারবে না, বিএনপির রিমোট লেভেলের অনেক নেতা কর্মী আছে, আপনার ছাত্র দলের অনেক নেতা কর্মী আছে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, ওকে সহজে বলে দেয় তুই শিবিরের সাথে চলাফেরা আছে, তোর, তুই তো জঙ্গি বা তুই তো শিবির করিস। এটা তাদের দলেও আছে। সো এটা নিয়ে আমি ন্যূনতম আমার কনসার্ন নাই যে আমাকে কে শিবির বলতেছে, কে কি বলতেছে, আমাকে ছাত্রলীগ না বলতে হয়েছে। এবং এটা আমার একটা আমার যে জীবনের সব থেকে বড় পাওয়া, যে আমার জীবনে কখনো আমার চোখে বঙ্গবন্ধু রচনাও লেখা লাগেনি। মিছিল তো পরে থাক, হলে আমি এই থিঙ্কিংটাও বিশ্বাস করি না হলে উঠতে গেলে ছাত্রলীগ করতে হয়েছে। আমি হলে কেন উঠবো? আমার যদি ইথিক্স বিক্রি করে আমাকে ছাত্র মানে একটা সুবিধা নিতে হয়, আমি সেটা নিব না, সোজা হিসাব। এটা আমার মেরুদণ্ড। সো আমার কাছে ওইটাও, আমাকে ছাত্রলীগ না বললে হয়েছে। আর যা বলবে ওকে, ডান বামপন্থীরাও জুলাইয়ে অসামান্য অবদান ছিল, ছাত্র শিবিরের অবদান ছিল, ছাত্র দলের অবদান ছিল, আর কোনোটাই, আমি সবপন্থী আর কি। যখন আমি সকালবেলা শুরু করি, যদি ধরেন যে ছাত্র দলকে নিয়ে একটা পোস্ট দিলাম, শেষ হয় আমাকে শিবিরের বিরুদ্ধে পোস্ট দিয়া, জামাতের বিরুদ্ধে পোস্ট দিয়া। সো আমি কারো না, আবার যার পক্ষে যখন যাই আমি তার।